জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর অভিনন্দন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষের সমর্থন আজ। শুনানি হবে যুক্তিতর্কেরও। রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের। স্থানীয় নির্বাচনে জোটে যাবে না এনসিপি, পরখ করতে চায় নিজেদের শক্তিমত্তা। প্রত্যাশা বিপ্লবকে ধারণ করে জনগণ প্রাধান্য দেবে দলটিকে। বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আজ। ৫৫ টাকা কমল এলপিজির দাম। এবং প্রস্তুতি ঘাটতি নিয়েই সাফের সেমিতে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। মিডফিল্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুতে অনুশীলন করেনি দল। বিশ্বমঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক কূটনৈতিক জয়। সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর মধ্য দিয়ে ৪ দশক পর আবারও মর্যাদাপূর্ণ এই পদের দায়িত্বে ফিরল বাংলাদেশ। এ জয়ে খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে তখন টানটান উত্তেজনা। সাধারণ পরিষদের রুল পার্টি অনুযায়ী গোপন ব্যালটে চলছিল ভোট গ্রহণ। অবশেষে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মোট ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের পক্ষে পড়ে ৯৯টি, আর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকরিস পান ৯১ ভোট। জয়ের পর খলিলুর রহমান বলেন, এ জয় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি, বিএনপি সরকারের কূটনৈতিক সাফল্য। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর খলিলুর রহমান। এর আগে ২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে প্রথমে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান। খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম স্থান এবং একই বছর বিসিএস পরীক্ষায় প্রথম হন। ফরেন সার্ভিসে যোগদান করেন ১৯৭৯ সালে। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদের পাশাপাশি বেশিরভাগ সময়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন খলিলুর রহমান। চলতি বছরের ৮ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের, আর ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। বিশ্বজুড়ে চলমান যুদ্ধবিগ্রহ, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং নতুন মহাসচিব নির্বাচনের মতো অত্যন্ত চ্যালেঞ্জিং এক সময়ে এই দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক কূটনীতির সবচেয়ে বড় এই মঞ্চে বাংলাদেশের এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ও নেতৃত্বের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যে কোনো দেশের জন্য একটা সম্মানের বিষয়, কিন্তু যেহেতু এটা একটা পজিশন যেখানে সবাই তার কাছে আসবে, তার সাথে কথা বলবে, তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে, তো সেই সুযোগে তিনি নিশ্চয়ই বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ তার আছে। কতটুকু করবেন, কতটুকু সেটা আমাদের দেখার বিষয়। তবে ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন সেটি এখন দেখার বিষয়। উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না, সম্ভব না, কারণ ওইটা একটা তার ফুল টাইম জব। সুতরাং তাকে অন্তত ১ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না। সুতরাং এই সময়টায় অন্য কাউকে দায়িত্ব পালন করবার জন্য সরকার, আমার নিশ্চিত ধারণা যে সরকার আর কাউকে দায়িত্ব পালন করার জন্য দেবেন। আঞ্চলিকভাবে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে পরবর্তী সেশনের সভাপতি পেয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এর আগে জাতিসংঘের ৪১তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী।
সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আত্মপক্ষের সমর্পণের শুনানি আজ বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি হবে যুক্তিতর্কেরও। এর আগে গতকাল এই মামলায় একদিনেই ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করে ট্রাইব্যুনাল। ওই দিন ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনায় লোমহর্ষক তথ্য উঠে আসে। এই মামলায় গত ১ জুন ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ সময় তাদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ আনা হয়। এর আগে গত ২৪শে মে রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। ওই দিনই অভিযোগপত্র আমলে নেয় ট্রাইব্যুনাল। এজার অনুযায়ী গত ১৯শে মে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে স্ত্রীর নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে প্রতিবেশী সোহেল রানা। এই ঘটনায় পরদিন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার সহ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। দিনের পর দিন বন্ধ ছিল দরজা। ভেতরে ছিলেন একজন মানুষ, অথচ কেউ জানতেনই না তার নীরবতার শেষ অধ্যায় লেখা হয়ে গেছে। রাজধানীর মুগদায় একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর সামনে আসে ঘটনাটি। রাজধানীর কোলাহল থেমে যায়নি, ব্যস্ততাও কমেনি, কিন্তু একটি বাসার বন্ধ দরজার আড়ালে নিঃশব্দে পড়েছিল এক মৃত্যুর গল্প। মঙ্গলবার রাতে মুগদার মান্ডা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে কর্মরত এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যার পর থেকে বাসাটির আশেপাশে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। বিষয়টি অস্বাভাবিক মনে হলে স্থানীয়রা খবর দেন পুলিশকে। পরে রাত 10:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে তানভীর হোসেন শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে ওই বাসায় একাই থাকতেন তিনি। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে। গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, আইসা জিনিসটা তদন্ত করছে। তদন্ত করার পরে জিনিসটারে মানুষ পাইছে আর কি। ঝুলানো অবস্থা নিচে একটা টুল আছে প্লাস্টিক। তারপরে দেখি আমি সামনে গেছি, যে গন্ধ পাই আমি নিচে বেরিয়ে গেছি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। বিষয়টি আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়টি সুইসাইডাল ইনসিডেন্ট প্রতীয়মান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত তৎপরতা অব্যাহত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষা হলো মনুষ্যত্বের উদ্বোধন, কিন্তু বাংলাদেশের প্রচলিত শিক্ষা মানুষকে সংবেদনশীল করে নাকি নির্দয়, স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। খোদ রাজধানীতে একটি ফ্ল্যাট থেকে সাবেক শিক্ষক ৭৫ বছরের বৃদ্ধা নূরজাহান বেগমের পচা গলা মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এসেছে উচ্চ শিক্ষিত মানুষের নির্মমতা ও পৈশাচিক রূপ। মৃত্যুর ১ সপ্তাহ পরও পাশের কক্ষে থাকা মেয়ে কিংবা রাষ্ট্রের উচ্চ পদে থাকা ছেলেরা জানতেই পারেনি তাদের মা বেঁচে নেই। গর্ভে ধারণের নিদারুণ কষ্ট, শত শত নির্ঘুম রাত, আদর যত্ন, ভালোবাসা ও নিরাপত্তায় তিল তিল করে বড় করেছেন। শিক্ষার আলো দিয়েছেন ৩টি সন্তানকে। উচ্চশিক্ষিত সেই সন্তানরা এখন প্রতিষ্ঠিত। এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং মেয়ে স্কুল শিক্ষক। এমনকি মেয়ের জামাতাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রতিষ্ঠিত সেই সন্তানের অবহেলা, অমানবিকতা ও উপেক্ষায় একজন নূরজাহান বেগমের জীবন প্রদীপ নিবল করুণ ট্র্যাজেডির মধ্যে দিয়ে, যে গল্পে দারুণভাবে প্রশ্নবিদ্ধ মানবতা ও সভ্যতা। ৭৫ বছরের বৃদ্ধা নূরজাহান বেগম থাকতেন মিরপুর ১১ নম্বরের ৬ নম্বর সেকশনে মেয়ের বাসায় আলাদা একটি কক্ষে। প্রাপ্ত খবর অনুযায়ী তিনি ভুগছিলেন চরম নিঃসঙ্গতায়।
বেদনা আরও বাড়িয়ে দেয় ফ্ল্যাটের ভয়াবহ পরিবেশ। সরজমিনে দেখা যায় মায়ের ঘরটি খুবই নোংরা ও অগোছালো, ইঞ্চিতে ইঞ্চিতে ময়লার স্তূপ, যে পরিবেশে সুস্থ মানুষের পক্ষে বসবাসের অনুপযোগী। আর সেখানে অনাদরে নিঃসঙ্গতায় ধুকে ধুকে মরেছেন একজন বৃদ্ধা নূরজাহান। তার ঘরের যে টাইলসগুলা একদম কালো। আমার মনে হয় ওই ঘরটা গত 10-12 বছরের মধ্যে কোনো মানুষ ঢুকে নাই। আমরা মানে সন্তান জন্ম দিয়ে কি তাহলে ভুল করলাম, অপরাধ করলাম দুনিয়াতে? জানা যায় কয়েকদিন ধরে মায়ের সারা শব্দ না পেয়ে রবিবার রাতে একজন নার্স ডেকে আনেন তার মেয়ে ফাতিমা নাসরিন। নার্স কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জাতীয় সেবা কেন্দ্র 999-এ নার্সের ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। যিনি মারা গেছেন তার মেয়ে একজন নার্সকে ডাইকে আনাইছেন যে আমার মার প্রেশারটা একটু দেখে দেন কি আশা। তখন ওই নার্স আইসা দেখেন যে মৃত, আরও আগেই মারা গেছেন। তারপরে নার্স বাইরে আইসা 999-এ ফোন দেয়। ফোন দেওয়ার পর এই পুলিশ আসে। পুলিশ জানায় দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং কক্ষটিতে ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ। প্রতিবেশী জানালেন মরদেহের শরীরে পোকা দেখেছেন তারা। তাদের ধারণা মৃত্যুর অন্তত 7 থেকে 8 দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তারা চাচ্ছিল যে তাদের কবরটা মানে খুব চুপচাপে কবরটা হয়ে যাক, যেভাবে হোক। তো এখন আমরা যখন জানাজানি করলাম, এলাকার লোকজনকে তাড়াচ্ছিল, ধাওয়াচ্ছিল, ধমকাচ্ছিল এবং আমাদেরকেও ঠিক একই ব্যবহার করতেছিল। তো এক পর্যায়ে ওই ছোট ছেলে যেটা, ও বারবার এসে বলতেছে, আঙ্কেল আমার বাবা বলতেছে আপনারা চিলাচিলি করেন না, আপনাদেরকে একটু শুনেন। তো বারবার দেখি যে কি যেন গুজে দিতে চাচ্ছে বা কি যেন দিতে চাচ্ছে। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে মারুফ হায়দার নামে এক প্রতিবেশী পল্লবী থানায় অভিযোগ দায়ের করেন। নূরজাহান বেগমের মেয়ে ফাতিমা নাসরিনের বাসায় গেলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি তিনি। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। সন্ধ্যা 6:30-টার সময় আমাদের কাছে একটা 999 একটা কল আসে যে 11 নম্বরে একটা বাসায় একজন বৃদ্ধার মরদেহ রয়েছে। সংবাদ পেয়ে আমি প্রথমে আমার অফিসারকে প্রেরণ করি। সে যায়, সেখানে গিয়ে সে দেখে যে একজন বৃদ্ধার লাশ তার মেয়ের বাড়িতে রয়েছে। সে জানানোর পরে আমি সেখানে যাই, গিয়ে লাশ নিচে নামানো হয়। আমি সেই বাড়িতে গিয়ে দেখি বাসাটা একটু জরাজীর্ণ, অপরিষ্কার। এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। করা নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। নগর থেকে শুরু করে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করলেও স্থানীয় নির্বাচনে কারোর সঙ্গে জোট না করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট জানালেন, এবার এককভাবে নির্বাচন করে নিজেদের শক্তিমত্তা পরখ করতে চায় তারা। তবে শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে কতটুকু অটুট থাকবে এনসিপি তা বলবে সময়। গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে, এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক সংগঠন এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধে 6টিতে জয়ী হয়। এবার করা নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। ঘোষণা এসেছে এবছরের শেষেই শুরু হবে ভোট। রাজধানীসহ দেশের সব জেলা উপজেলায় এই নির্বাচন নিয়ে চলছে প্রস্তুতি। বড় দলগুলোর পাশাপাশি তুলনামূলক নতুন দল এনসিপিও আছে আলোচনায়। সঙ্গত কারণেই এনসিপির মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল, স্থানীয় নির্বাচনেও কি তারা জামায়াতের সাথে জোট করবে? জবাব মেলে না সূচক। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আমরা মনে করি যে সারা দেশে আমাদের যে নেতাকর্মীরা আছেন সবার নির্বাচন নিয়ে আগ্রহ আছে। ন্যাশনাল ইলেকশনে অনেকেই প্রিপারেশন নিয়ে ইলেকশন করতে পারেননি জোট হওয়ার কারণে। তো স্থানীয় সরকার নির্বাচন করতে চান সবাই, আমরাও ভালো প্রার্থী খুঁজছি। আমরা এককভাবেই করতে চাই, সেভাবেই আমরা প্রিপারেশন নিচ্ছি। জাতীয় নির্বাচনে আশাস্বরূপ ফল না পেলেও স্থানীয় নির্বাচনে এককভাবে ভোট করে নিজেদের অবস্থান পরখ করে দেখতে চায় এনসিপি। আমাদের ভোট ব্যাংক, আমাদের জনপ্রিয়তা বা আমাদের তো একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে। স্থানীয় সরকার নির্বাচনে এই ভোট ব্যাংকের একটা চেক
হয়ে যাবে আর কি ভালোভাবে। এবং বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভা এবং সিটিগুলোতে আমরা মোর কনফিডেন্ট। এরই মধ্যে 5টি সিটি কর্পোরেশন এবং উপজেলা ও পৌরসভায় 100-র মতো প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। দলটির মুখপাত্র মনে করেন, জনগণ বিপ্লবকে ধারণ করে এনসিপিকেই প্রাধান্য দেবে স্থানীয় নির্বাচনে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। বিদ্যুতের পাইকারি সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের উপর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ বেলা 3টায় রাজধানীর রমনার শহীদ প্রকৌশলী ভবনে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হবে। কি পরিমাণে দাম সমন্বয় করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কমিশন। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি এবং ডিপিডিসি ডেসকো সহ সবকটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দাম পরিবর্তনের আবেদনের ওপর গত 20 ও 21শে মে গণশুনানি হয়। শুনানির পর মাত্র 5 কর্মদিবসের মধ্যে মূল্যহারের বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে যাচ্ছে বিইআরসি। সর্বশেষ 2024 সালের 29শে ফেব্রুয়ারি নির্বাহী আদেশের বিদ্যুতের দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গত সন্ধ্যা 6টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে গত মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে এলপিজি গ্যাসের দাম, তবে 2বার সমন্বয় করা হয় এপ্রিলে। 2রা এপ্রিল 387 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। এরপর গত 19শে এপ্রিল 212 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করে বিইআরসি। এছাড়া ভোক্তা পর্যায়ে 2 টাকা 59 পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম প্রতি লিটার 86 টাকা 93 পয়সা ঠিক করা হয়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,64,000 কোটি টাকা, যার মধ্যে 5,51,555 কোটি টাকাই মন্দ ঋণ, যা আর ফেরত না আসার শঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর 2025-এর তুলনায় পরবর্তী 3 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 19,273 কোটি টাকা। খেলাপি বেড়েছে সরকারি বেসরকারি সব ব্যাংকেই। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের পরিমাণ 18,24,668 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরের তুলনায় মার্চ প্রান্তিকে ঋণের পরিমাণ বেড়েছে 3,753 কোটি টাকা। তবে একই সময়ে শ্রেণীকৃত ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। শ্রেণীকৃত ঋণ থেকে প্রভিশনের অঙ্ক বাদ দিলে মার্চ পর্যন্ত মোট খেলাপির পরিমাণ দাঁড়ায় 5,64,105 কোটি টাকা, যা ডিসেম্বর 2025-এর তুলনায় 19,273 কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, বড় অঙ্কের এই খেলাপির মধ্যে 5,51,555 কোটি টাকাই মন্দ ঋণ। ডেফিনেটলি আমার প্রফিটে ইম্প্যাক্ট করছে। কিছু কিছু ব্যাংকের এখন দে আর ইনকারিং লস, তাহলে আমার ক্যাপিটালকে ইম্প্যাক্ট করবে। সো ডেফিনেটলি এটা মোটেও ভালো কোনো লক্ষণ না। আমরা তো অলরেডি আর বার্ডেন উইথ 30% প্লাস এনপিএল। আউটসাইড ওয়ার্ল্ডে যাদের সাথে আমরা ব্যাংকিং করছি, যারা আমাদের ব্যাংকিং পার্টনার, তাদের কাছে এটা কিন্তু আরো নেগেটিভ একটা ইনফরমেশন যাবে। প্রতিবেদনে দেখা যায়, দেশের রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের খেলাপির পরিমাণ 1,47,709 কোটি টাকা, আর বেসরকারি 43টি ব্যাংকের খেলাপি 3,96,055 কোটি টাকা। এছাড়া 9টি বিদেশি ব্যাংকের খেলাপি 2,695 কোটি এবং বিশেষায়িত 3টি ব্যাংকের খেলাপি 17,643 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বড় অঙ্কের এই খেলাপি ঋণ অর্থনীতির জন্য বোঝা। ব্যাংকিং সিস্টেম বেশি দূর যেতে পারবে না। আমরা যেই সিচুয়েশনটা আছি, এই সিচুয়েশনটাকে থেকে ওভারকাম করার জন্য একটা কমপ্লিট প্যাকেজ
চিন্তা করতে হবে। অনলি মানি সাপোর্ট দিলাম কিছু কোম্পানিকে এবং আমার কোম্পানি ইকোনমি হেলদি হবে এবং বিজনেসম্যানরা ভালো করবে তা না, কিন্তু আমাকে পুরো সিস্টেমটাকে নিয়ে কাজ করতে হবে। প্রতিবেদন অনুযায়ী মার্চ পর্যন্ত সরকারি 6টি ব্যাংকে 45.21% ঋণই খেলাপি, আর বেসরকারি 43টি ব্যাংকে মোট ঋণের 28.63% খেলাপি। আর মোট ঋণের তুলনায় ব্যাংক খাতে খেলাপির হার 30.92%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতার পালাবদল হলেও থামেনি কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ঝুঁকিপূর্ণ দুটি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন। আওয়ামী লীগের স্থান দখল করেছে এখন স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র। তাদের ছত্রছায়ায় পাহারা বসিয়ে রাত দিন চলছে বালু লুট। কোটি কোটি টাকার এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ঘটছে গোলাগুলির মতো ঘটনাও। প্রশাসনের নিরাপত্তায় ঝুঁকিতে পড়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প সহ 4টি স্থাপনা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর পুরাতন ফেরিঘাট এলাকা। নদী থেকে তোলা বালু নিয়ে এভাবেই ছুটছে একের পর এক ট্রাক। যদিও এখানে নেই কোনো বালুমহাল, দেয়া হয়নি ইজারাও, তারপরও একটি চক্র প্রভাব খাটিয়ে প্রতিদিন তুলছে অর্ধ কোটি টাকার বালু। এই চক্রের নেতৃত্বে আছেন স্থানীয় প্রভাবশালী জহুরুল ইসলাম বিজলি। তার লোকজনের পাহারাতেই চলে এই অপকর্ম। ওখানে ব্যস্তে লোকজন আছে, ওরা ব্যস্তে টাকা দিয়ে নিয়ে আসছে 2500 টাকা গাড়ি, 500। ওরা অবৈধ কি বৈধ আমরা তো বলতে পারবো না। সবাই হাজার হাজার গাড়ি যাচ্ছে আসছে, আনুমানিক প্রত্যেক দিন মনে হয় 200-250 গাড়ি ওঠে। যারা বালু ব্যস্ত তারা ওরা এদের ইট ঘাট না ডেঞ্জার জোন হিসেবে পরিচিত পদ্মা নদীর এ পয়েন্টের উত্তরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমে লালনশাহ সেতু, হার্ডিন্স রেল ব্রিজ, আর দক্ষিণে 450 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। নদীর গভীর থেকে সমানতালে বালু উত্তোলনের কারণে এখন 4টি স্থাপনাই হুমকিতে। একই চিত্রে দেখা মিলল উপজেলার মকারিমপুর ইউনিয়নের বাগবাড়িপুল এলাকার পদ্মার পাড়েও। বালু ও কৃষি জমির মাটি বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। এই চক্রের পেছনে উঠে এসেছে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ রুবেল, মোহাম্মদ শাহজাহান ও নজরুল ইসলাম নজুর নাম। ঘাটের তদারকি করেন শহীদুল ইসলাম। এখন আপনিও আসি বেকুতি কাটিয়ে যাবেন, গাড়ি পথে 1000 দেওয়া লাগবে। এটা হলো রুবেল, উনি হলো দোকান আছে, বড় ব্যবসায়ী। এখানে যে সাজানো চিনেন, সাজানো দেওয়া আছে একটা পার্সেন্ট। বালু তোলার অভিযোগ স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন রুবেল। আরেক অভিযুক্ত শাহজাহান আলীর দাবি তিনি এই অনিয়মে জড়িত নন। এটা আমাকে ওইভাবে জানানোর জন্যই বা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ছাড়া অদ্যাবধি কেউ বলতে পারবে না কি যে ফেরিঘাট বা ওই যেখানে যেটা আছে কোনো স্পটে বা পয়েন্টে কারোর সঙ্গে যেয়ে কোনো ব্যবসায়িক বা কারোর সঙ্গে আমার কোনো কানেক্টিভিটি আছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভেড়ামারার বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু বা মাটি খনন করা হচ্ছে, সেখানে আমাদের কাছে ইনফরমেশন আসা মাত্রই আমরা সেখানে তড়িৎ গতিতে কিন্তু সেখানে আমরা অভিযান পরিচালনা করছি। বড় কোনো বিপর্যয়ের আগেই দ্রুত প্রশাসনকে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ, সিগারেট থেকে শুরু করে অবৈধ পণ্য পাচারের সাথে জড়িত সংঘবদ্ধ চোরাচালান চক্র। এনবিআর আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআইকুরা ওয়ার্ল্ডের দুর্বলতাকে কাজে লাগিয়ে কাস্টমস হাউস কেন্দ্রিক চক্রটি সক্রিয় দীর্ঘদিন ধরে। এ চক্রের সাথে জড়িত কিছু অসাধু C&F এজেন্ট ও আমদানিকারক। 2025 সালে গাজীপুরের এমা সিনটেক্স নামের পোশাক কারখানা জার্মানি থেকে একটি গ্যাস জেনারেটর আমদানি করে। চট্টগ্রাম বন্দর থেকে জেনারেটরটি খালাসের দায়িত্বে ছিল C&F এজেন্ট পারাবার শিপিং। গেল বছরের 7 মে রাতে বন্দরের 5 নম্বর গেট থেকে মাত্র 500 গজ দূরে কবরস্থানের পাশে ট্রাকে রাখা কন্টেনার খুলে দেখা যায় জেনারেটরের কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক পারাবার শিপিংয়ের মালিক নজরুল ইসলাম সহ 3 জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।
সম্প্রতি পুলিশ সে মামলায় পারাবার শিপিংয়ের মালিক নজরুল সহ 6 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে। এখন ডেলিভারি নিয়েও চলে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে যে আমাদের ফ্যাক্টরি থেকে চালান রিসিভিংও দিয়ে দিচ্ছে। বুঝে পাওয়ার কয়েকদিন পরে তারা আমাদের বলতেছে আমার মাল 2022 সালে চট্টগ্রাম কাস্টমস হাউসের কয়েকজন কর্মকর্তার গোপন পাসওয়ার্ড নিয়ে এনবিআর এর সার্ভারে ঢুকে মদের 2টি চালান খালাস করে নিয়ে যায় চোরাচালান চক্রের সদস্যরা। পরে বন্দর থেকে কয়েকশো কোটি টাকার বিদেশি মদ ও সিগারেটের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস। পণ্যমূল্য ফাঁকি, পণ্যের গুণগত মান নিয়ে জালিয়াতি, পরিমাণ ও ওজনে কম দেখানো এবং পণ্যের HS কোড জালিয়াতি, এসব প্রক্রিয়ায় চালান খালাসে সক্রিয় জালিয়াত চক্র। নিঃসন্দেহে আমাদের যে লাইসেন্সিং শাখাটা আছে, লাইসেন্সিং বিধিমালা রয়েছে, এই লাইসেন্সিং বিধিমালায় একজন CNF এজেন্টের দায়িত্ব কর্তব্য স্পষ্টভাবে বলা আছে। সে যদি তার দায়িত্ব এবং কর্তব্য পালন না করে অবশ্যই তার লাইসেন্স স্থগিত, ইভেন বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। জালিয়াতি ঠেকাতে এনবিআর 2022 সালে এসআইকুডার উন্নয়নে 450 কোটি টাকা খরচ করলেও এসআইকুডা ওয়ার্ল্ডের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কোনো জালিয়াতি, কোনো অন্যায়, কোনো মধ্যস্বত্বভোগীর সাথে ইনভলভমেন্ট, কোনো খারাপ মানুষের জায়গা CNF অ্যাসোসিয়েশনে হবে। সদস্যপদ পর্যন্ত বাতিল করার ক্ষমতা আমাদের আছে। চট্টগ্রাম বন্দরে বিদেশি মদ, সিগারেট ও অবৈধ পণ্যের চালান আটক করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে চক্রের হোতারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘির কুমিটি জননিরাপত্তার স্বার্থে আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বন বিভাগের সহায়তায় কুমিটিকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি মাজারের দিঘিতে গোসল করতে নেমে এক শিশু কুমিরের হামলার শিকার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই দিঘিতে থাকা কুমিরের বিষয়ে জননিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ওঠে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।